নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। বুধবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তবে এবছর মাধ্যমিক পরীক্ষার সময় বেশ কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বাড়তি ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। লোকসভা নির্বাচনের জন্য চলতি বছরে বেশ অনেকটা এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 26শে জানুয়ারি সকাল 11টা থেকে খুলে গিয়েছে এই হেল্পলাইন নম্বর। উত্তরবঙ্গের জন্য আলাদা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। ভোরবেলা থেকেই চালু হয়ে গিয়েছে সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা। বাসে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এবার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়েছে। শুক্রবার থেকে জেলায় জেলায় ৩,৫০০ বাস চলছে। পরীক্ষার্থীদের সুবিধাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুক্রবার সকাল 10টা থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। 9টা 40 মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের। অনেক স্কুলে আবার স্কুলে ঢোকার সময় 8:30। অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এবার অনেকটাই এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়েছে। অন্যান্য দিনের থেকে অনেক বেশি বাস চলছে এদিন রাস্তায়। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা প্রায় একই রকম। পরীক্ষার সময় এগিয়ে আসায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কিছুটা সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের, কারণ অনেকেই দূর দূরান্ত থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছেন। ভোরের দিকে ঘন কুয়াশা জেলায় জেলায় রয়েছে। বর্ধমান থেকে বীরভূম ভোরে গাড়ির আলো জ্বালিয়ে পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গিয়েছে বাস কিংবা টোটোকে। শুক্রবার পরীক্ষা শুরুর আগে একটি স্কুল পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন গোলাপ ফুল ও চকলেট। देने यहाँ पे आया हूँ। सभी बच्चों को हमारी तरफ से, कलकत्ता पुलिस की तरफ से बहुत बहुत शुभकामनाएं। उनके एग्जाम अच्छे हों, हम यही उनको शुभकामना देते हैं और यही कामना करते हैं। थैंक यू। কলকাতা পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে 2, 3, 5, 6, 8, 9, 10 এবং 12 তারিখ সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা থাকবে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে সকাল 8টা পর্যন্ত ছাড় দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রের সামনে রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেএএম নেতা তথা দলের সহ সভাপতি চম্পাই সোরেন। শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেএএম নেতা তথা দলের সহ সভাপতি চম্পাই সোরেন। শুক্রবার রাঁচির রাজভবনে চম্পাইকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক তথা দলের পরিষদীয় নেতা আলমগীর আলম এবং লালু প্রসাদ যাদবের দল আরজেডির সত্যানন্দ ভোক্তা। আলমগীর এবং সত্যানন্দ দুজনেই আগে হেমন্ত সোরেন মন্ত্রিসভার সদস্য ছিলেন। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে চম্পাইকে। সোরেন জোটের প্রথম ভয় এই সময়সীমা নিয়েই। 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় জাদু সংখ্যা 41। শাসক জোটের হাতে রয়েছে 48 জন বিধায়ক। জেএএম 29, কংগ্রেস 16, আরজেডির 1 এবং সিপিআই 1। এর মধ্যে হেমন্ত গ্রেফতার হওয়ায় তিনি বিধানসভায় ভোটাভুটিতে অংশ নিতে পারবেন না। বর্তমানে চম্পাইয়ের সঙ্গে রয়েছেন 43 জন বিধায়ক। বাকি 4 জনের দেখা পাওয়া যায়নি। অন্যদিকে বিরোধী শিবিরে রয়েছেন 32 বিধায়ক। ঝাড়খণ্ডের রাজ্যপাল রাধাকৃষ্ণন বৃহস্পতিবারই চম্পাইকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। বুধবার হেমন্ত ইডির হাতে গ্রেফতার হওয়ার পর ঝাড়খণ্ডের রাজনৈতিক পটভূমিকা বদলে যায়। তারপরে কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে বসবেন তা নিয়ে জল্পনা চলছিল। জেএএম সূত্রে জানা গিয়েছে হেমন্তের ইচ্ছে ছিল স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করার, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। শেষ পর্যন্ত চম্পাই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যান।
শাসক বিধায়কদের সকলেই তাকে সমর্থন দেওয়ার কথা জানান। তবে চম্পাই কবে শপথ নেবেন তা নিয়েও প্রথমে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে জেএএম নেতা চম্পাই কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগীর আলম, সিপিআইয়ের বিনোদ সিং এবং জেবিএম বিধায়ক প্রদীপ যাদব রাজ্যপালের সঙ্গে দেখা করেন, কিন্তু তখনও জট কাটেনি। রাজ্যপালের থেকে প্রথমে কোনো আশ্বাস পাওয়া যায়নি। তবে রাতে রাজভবন চম্পাইকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। তারপর শুক্রবার দিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দলের সহ সভাপতি চম্পাই সোরেন। Always we expect only one thing. The poorest among the poor should be served. We should do everything for fulfilling the basic needs of them. Good roads, good drinking water, good schools, and good health care, and good houses. And finally, the irrigation facilities has been improved all over the state, so the farmers will get benefit and the people will get the food grains at the competitive price. হাই নিউজ নেটওয়ার্ক। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মামলায় এখনই হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে হেমন্ত সোরেনকে আগেই হাইকোর্টে আবেদন জানাতে হবে। উচ্চ আদালতের এখতিয়ার লঙ্ঘন করতে পারবে না সুপ্রিম কোর্ট। নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় 3 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেছেন, আর যার নেতৃত্বে ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না। এছাড়াও সেই বেঞ্চে ছিলেন বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি বেলা M ত্রিবেদী। সুপ্রিম কোর্ট জানিয়েছে হাইকোর্টে আগে আবেদন জানাতে হবে হেমন্ত সোরেনকে। হাইকোর্টের নির্দেশে পরে সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে। শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় প্রাথমিকভাবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা পুলিশের অনুমতি পাওয়া যায়নি। তা নিয়ে দীর্ঘ টালবাহানা এবং লাগাতার আলোচনার পর শেষে পুলিশের অলিখিত অনুমতি মিলেছে বলে দাবি কংগ্রেস সূত্রে। আর এরপরই মুর্শিদাবাদের কান্দি থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দিয়েছে রাহুলের ন্যায়যাত্রা। তবে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। কংগ্রেসের ওই সূত্রের দাবি, পুলিশের প্রথম শর্ত, বীরভূম এবং মুর্শিদাবাদের বাকি অংশে যাত্রার সময় গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে পারবেন না তিনি। দ্বিতীয়, জরুরি পরিস্থিতি ছাড়া কনভয় কোথাও দাঁড় করানো যাবে না। তৃতীয়, রাহুলের কনভয়ে সর্বোচ্চ 5টি গাড়ি থাকবে। চতুর্থ শর্ত, রাহুলের যাত্রায় সঙ্গী কংগ্রেস কর্মীরা দড়ি দিয়ে রাস্তার দুপাশে আটকাতে পারবেন না। কোনোভাবে যাতে পথ অবরুদ্ধ না হয় তা নিশ্চিত করতে হবে। পঞ্চম, রাহুলের যাত্রার রুটে যান চলাচল পুলিশই নিয়ন্ত্রণ করবে। ষষ্ঠ শর্ত, রাহুলকে যদি জরুরি পরিস্থিতিতে গাড়ি থেকে নামতেও হয় তাহলে সর্বোচ্চ 3 জন তার সঙ্গে নামতে পারবেন। সপ্তম শর্ত, রাহুলের যাত্রাপথে কোনো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থাকলে তাকে সচেতন থাকতে হবে। পরীক্ষা শেষ হলে আশেপাশে কোথাও যাত্রা থামিয়ে দিতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনোভাবে অসুবিধায় পড়তে না হয় তা খেয়াল রাখতে হবে। ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর ওপর গুলি চালিয়ে লুটপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাজল থানার বাতল পোল্ট্রি হ্যাচারির এলাকায় রাজ্য সড়কে। দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী, অপর ব্যবসায়ী সামান্য জখম হয়েছেন। গুলিবিদ্ধ এক ব্যবসায়ীকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদার একটি নার্সিং হোমে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আহত দুই ব্যবসায়ীর নাম চিন্ময় বারুই এবং প্রসেনজিৎ মোদি। গুলিবিদ্ধ হয়েছেন চিন্ময় বারুই। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারছে, বৃহস্পতিবার রাতে ব্যবসার টাকা নিয়ে ওই দুই ব্যবসায়ী স্কুটি করে বাড়ি ফিরছিল, আর সেই সময় গাজলের মাতল এলাকায় দুটি মোটর বাইকে 6 জন দুষ্কৃতী এসে ওই টাকার ব্যাগটিকে ছিনতাইয়ের চেষ্টা করতে থাকে। এরপরে দুষ্কৃতীদের হামলায় আহত হন চিন্ময় বারুই এবং
প্রসেনজিৎ মোদি। এরপরই টাকার ব্যাগ ভেবে অন্ধকারের মধ্যে অন্য একটি ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। পার হয়ে যে ডিমের ফ্যাক্টরি আছে না মাত্র ঢুকতে ওখানে হ্যাঁ ওখানে আমাদের বলছিল বন্ধু নিয়ে দাঁড়িয়ে বলছে আমাদেরকে যে তোমরা দাঁড়াতে বলছিল আমাদেরকে। আমরা তখন স্পিড মানে তখন ছাড়ি পিছন দিকে একজন লাভ মানে তারপর নিচে পড়ে যাই, আমরা পড়ে যাই। তারপরে আমি কাউকে ওঠার দিকে আমাকে বন্ধু ফেয়ার করেছিল দুবার। তারপরে আমি দৌড় দিয়ে পাশে বাড়ি ছিল ওখানে আমি চলে যাই একাই। তারপরে পরে কাকু যাই। আপনাকে গুলি লাগেনি তো? গুলি লাগেনি আমাকে। উত্তর পূর্ব সীমান্তে প্রথম ইলেকট্রিক লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো। ডিআরএম কাটিহারের উপস্থিতি ছাড়া রেলের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের পরীক্ষামূলকভাবে 8টি পথ দিয়ে ঘুরে ফিরিয়ে চালানো হবে এই ইঞ্জিনটিকে। আর এই ইঞ্জিন তৈরি করতে প্রায় 11.5 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। जैसा कि आप सभी जानते हैं, माननीय रेल मंत्री के नेतृत्व में रेल का विकास हर चारों तरफ हो रहा है। प्रधानमंत्री की विशेष दृष्टि रेलवे के विकास पे है और कल जैसा बजट में आप लोगों ने देखा होगा, रेलवे के विकास के लिए चौमुखी योजनाएं बनाई गई हैं। चारों तरफ इलेक्ट्रिफिकेशन हो रहा है। इस साल सरकार का लक्ष्य भी है 100% इलेक्ट्रिफिकेशन कर देने का, जिसके काफ़ी करीब पास पहुँच चुके हम लोग हैं। और उसी के तहत इलेक्ट्रिक लोकोमोटिव का प्रोडक्शन बहुत तेज़ी से बढ़ाया गया है और विशेष उन स्थानों में जहां पहले से इलेक्ट्रिक लोकोमोटिव नहीं चला करते थे वहां पे पहुंचाया गया है। एनएफआर में पैसेंजर लोकोमोटिव, मेल एक्सप्रेस लोकोमोटिव पहले नहीं थे, होमिंग नहीं थे, दूसरे जोन्स के लोगों पे हमें डिपेंडेंट होना पड़ता था। तो इस संदर्भ में यह पहला मेल एक्सप्रेस लोको सिलीगुड़ी शेड में आया है। यह बहुत ही गर्व का विषय है और इस तरह से हम आगे बढ़ते हुए आगे आने वाले समय में पूरे एनएफआर के जो मेल एक्सप्रेस चलते हैं वो हम अपने लोकोमोटिव से चला सकेंगे। वो जो रिक्वायरमेंट वगैरह है उस पर काम चल रहा है और धीरे धीरे जल्दी से उनको पूरा कर लिया जाएगा। हाँ, वो सब काम आगे बढ़ रहा है, सब समय पर उसको कर लिया जाएगा। ट्रैक रिन्यूअल के सारे प्रपोजल रेलवे बोर्ड जा चुके हैं। बजट में सैंक्शन भी हो सकता है, वो इस साल हो जाएगा। उसके अलावा जहाँ पे तत्काल के लिए जहाँ पे विशेष मरम्मत की जरूरत थी वहाँ पे युद्ध स्तर पर उसको काम किया जा रहा है और जो डिरेलमेंट या दूसरी घटनाएं जो हो रही है उस पर रोक लगाने का हम लोग पूरी तरह से प्रयासरत है और कुछ हद तक इसमें सफल भी हो रहे हैं हम लोग। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।